দেশে করোনার ও শনাক্ত রেকর্ড ভাঙল আজও। উপেক্ষিত স্বাস্থ্যবিধি, মসজিদে সভা সমাবেশে নিষেধাজ্ঞা, কাল থেকে শুরু দ্বিতীয় ডোজের টিকাদান। নির্দেশনা অমান্য করে রাতেও সড়কে চলছে গণপরিবহন, রাইড শেয়ারিং চালু দাবি, বিমানে যাত্রীদের চাপ, মার্কেট খুলতে চান ব্যবসায়ীরা। সোনারগাঁওয়ে মামুনুলের বিরুদ্ধে ৩ মামলা, গ্রেপ্তার ১, সালথার হামলায় আটক ১৩, হেফাজতের তাণ্ডব প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের। সেতুর ত্রুটিপূর্ণ নকশার কারণেই শীতলক্ষ্যায় নৌ দুর্ঘটনা, আরও বাড়ার শঙ্কা প্রতিমন্ত্রীর। লঞ্চ ডুবির ঘটনায় বিআইডব্লিউটি এর মামলা। ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার, গুজব এড়িয়ে বিনিয়োগ ধরে রাখার পরামর্শ। তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নিল বিএসইসি। পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির জমজমাট প্রচারণা, মমতার জনসভা, অমিত শাহ রোড শো, মিয়ানমারে জান্তারগুলিতে ৭ বিক্ষোভকারী নিহত। এবং ফিফা র্যাঙ্কিংয়ে ২ ধাপে এগিয়ে বাংলাদেশ, বঙ্গবন্ধু গেমসে ভারত তুলনে মাবিয়ার রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বায়ার্ন ও পিএসজির লড়াই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 আর 10টার সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানবো কেমন চলছে রাতের লকডাউন। জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, রাতে সড়কের চিত্র কেমন দেখছেন? কতটা মানা হচ্ছে সরকারি নির্দেশনা? সড়কের চিত্র আপনি কিন্তু দেখতে পাবেন যে আমার পেছনে কিন্তু শুধুমাত্র বাস ছাড়া এখন রাত 10টা বেজেছে, সব ধরনের গণপরিবহনই চলছে, রিক্সা থেকে শুরু করে, এবং মানুষও কিন্তু চলাচল করছেন কোনো ধরনের স্বাস্থ্যবিধির, শুধুমাত্র মাস্ক ছাড়া অন্য কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কাই কেউ করছে না। এবং এখানে সব ধরনের দোকানপাটই কিন্তু খোলা রয়েছে, অর্থাৎ বলা যায় যে স্বাভাবিক দিনের যে স্বাভাবিক সময়ের যে জীবনচিত্র ঠিক সেরকমই। এখানে মাস্ক পরিহিত মানুষের সংখ্যা যেরকম পরে না, এরকম মানুষের সংখ্যাও কিন্তু আছে। এবং এই পাশে যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে মানে সবাই কিন্তু এই রাত 10টা এবং লকডাউন চলছে, এই চিত্র কিন্তু পুরোটাই তার বিপরীত একটি চিত্র। এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মাঝে কোনো দূরত্ব নেই। আমরা কিন্তু গত বছর অভিজ্ঞতার আলোকে যদি বলি, আমরা দেখেছিলাম যখন সাধারণ ছুটি চলে এবং করোনা সংক্রমণ মহামারী আকারে ধারণ করে, এবং সে সময় কিন্তু সব ধরনের দোকানগুলোতেই কিন্তু ক্রেতাদের মধ্যে একটি দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু সামনের দোকানগুলোর সামনে দড়ি বা সুতলি বেঁধে একটি দূরত্ব বজায় রাখা হয়েছিল। এবার কিন্তু সেটি না, এবং এখন রাত 10টা লকডাউনে কিন্তু বলা হয়েছিল যে সন্ধ্যা 6টার পরে মানুষ যেন একেবারে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়, কিন্তু সে বিষয়টিও কিন্তু মানা হচ্ছে না। এখানে হাটবাজারের মতো যেরকম অবস্থা, এটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজন বের হয়েছে, অনেকেরই মাস্ক নেই এবং সামাজিক দূরত্বও নেই। অর্থাৎ লকডাউন বলতে যেটি, এটি কিন্তু এই চিত্র কিন্তু তা বলে না, এবং কোনো ধরনের স্বাস্থ্যবিধি নাই, শুধুমাত্র মাস্ক 2-1 পরছেন, এছাড়া অন্য কোনো ধরনের স্বাস্থ্যবিধি থেকে শুরু করে অন্য ধরনের নিয়ম নীতি মানার বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেটি নেই, এবং অনেকেই কিন্তু বের হয়েছেন কারণে অকারণে। সঞ্জিদা। লাবণী, ধন্যবাদ। এবারে যাব চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, লকডাউনের 3য় দিন আজ, এবং আজই আবার গণপরিবহন চলছে। চট্টগ্রামের চিত্রটা কেমন আমাদের জানাবেন। আপনি যথার্থই বলছেন যে চট্টগ্রাম শহর বলতে যে মেট্রো এলাকায় পরিবহনগুলো চলাচল করছে সকাল থেকে, কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখনও রাত
অনেক হয়েছে, কিন্তু 10টা পার হচ্ছে, কিন্তু পরিবহন দেখলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে দোকান যেগুলো আছে প্রায় দোকান কিছুটা বন্ধ রয়েছে, আর শপিং মলগুলো একেবারে কিন্তু বন্ধ আছে 3 দিন ধরে। কিন্তু পরিবহনের ক্ষেত্রে কিন্তু একেবারে কিন্তু আসলে পরিবহন কোনো স্বাস্থ্যবিধি মানছে না। যেখানে কিন্তু সীমিত পরিসরে যাত্রী পরিবহন করার কথা রয়েছে, সেখানেও কিন্তু কোনো কিছু মানছে না। আপনি একটু পরিবহন দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে যে কোনো স্বাস্থ্যবিধি মেনে তারা পরিবহন চলাচল করছে না। কিন্তু আপনি জানেন যে সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। চট্টগ্রামে 1 সপ্তাহ মধ্যে কিন্তু 14 জনের মৃত্যু হয়েছে। এমনকি আক্রান্তের হার কিন্তু আমরা দেখেছি 1 সপ্তাহের কথা যদি তথ্য আপনাকে জানাই, কিন্তু আসলে 1 সপ্তাহের মধ্যে 2000 ছাড়িয়েছে বলে আমরা জানিয়েছি। সব মিলে যদি বলি 42,000 ছাড়িয়েছে চট্টগ্রামে। আর যে মৃত্যুর কথা তো আমি আপনাকে একটু আগেই জানিয়েছি, 14 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত। এমনকি আজকেও কিন্তু যারা হসপিটালে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো কিন্তু আসলে যে লকডাউনের চিত্রগুলো আসলে যে সকাল থেকে যেমনটা আমরা দেখি কিন্তু গণপরিবহনের জন্য হুড়োহুড়ি করছে মানুষরাও কিন্তু আসলে যেভাবে মানার কথা রয়েছে তারাও কিন্তু আসলে মানছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে পদ্মার কাছে। ধন্যবাদ জয়। ধন্যবাদ জানাতে চাই লাবণীকেও। দর্শক, রাতের লকডাউনের চিত্র জানাচ্ছিলেন ঢাকা থেকে সহকর্মী মাসুদা লাবণী এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। সিটি কর্পোরেশন এলাকাগুলোয় চালু হলো গণপরিবহন। কর্মজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরলেও আয় কমেছে বলছেন বাস চালকরা। রাজধানীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল সহ সব ধরনের রাইড শেয়ারিং চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে এদিন। নাইম আলজিকোর প্রতিবেদন। লকডাউনের 3য় দিনে সিটি কর্পোরেশন এলাকায় বাস চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর কর্মজীবী মানুষের মাঝে। তবে আয় কম হয় কিছুটা নাখোশ বাস চালকরা। যাত্রী নাই, আমরা সারাদিন গাড়ি চালায় আপনার 300-400 টাকা বেতন পাই। তো বাসে তো আমরা এখানে দেখা যাচ্ছে ডিস্টেন্স বজায় রেখে বসতেছে, সবাই সিঙ্গেল সিটে বসতেছে। তো আমার মনে হয় এটা খারাপ হচ্ছে মনে হয় না। আমাদেরকে যাওয়া আসা করার লাগতেছে। কালকে একদিনে আমি অফিস করছি, প্রায় আমার যাতায়াত ভাড়ায় প্রায় 700 টাকা লেগে গেছে। গণপরিবহনের স্বাস্থ্যবিধি নিশ্চিতে বুধবার সকাল থেকে অভিযানে নামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত যাত্রী নেওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় 3টি পরিবহনকে 5000 টাকা জরিমানাও করা হয়। অধিকাংশ গাড়ি তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালনা করছেন, আর 2-1টি গাড়ি আমরা পেয়েছি যারা স্বাস্থ্যবিধি অনুসরণ করেননি, তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এনেছি। এদিকে সব ধরনের রাইড শেয়ারিং এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন চালকরা। মগবাজার ও এফটিসির সামনে রাস্তা অবরুদ্ধ করেন তারা। আমরা তো একজন যাত্রী নেই, আর সিএনজি নাই 5 জন 6 জন, ওরা করোনা ছড়ায় আমরা সিএনজিতে 4 জন 5 জন করে লোক টানতেছে, আমাদের বাইকে 1 জন লোক করে নির্ধারিত করা আছে, আমরা কেন পারবো না? আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে অনতি বিলম্বে আমাদের এই রাইড শেয়ারিং সেবাটার বিষয়ে সুস্পষ্ট একটি ঘোষণা দিয়ে তাদেরকে অবমুক্ত করে দেওয়া হোক। তবে পরিস্থিতি এমন চলতে থাকলে সামনে করোনার সংক্রমণ আরো প্রকট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। গণপরিবহন চালু হলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট। তবে আন্তর্জাতিক রুটে বেড়েছে যাত্রীর চাপ। বুধবারও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে প্রায় 40টি ফ্লাইট। তবে ইউরোপীয় দেশ ছাড়াও আরও 12টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করায় বিমানবন্দরে কমেছে আন্তর্জাতিক ফ্লাইট আগমনের সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনার প্রথম বছরে আন্তর্জাতিক রুটে ব্যাপক লোকসানের বিপরীতে দেশের এভিয়েশন খাতকে কিছুটা চাঙ্গা রেখেছিল অভ্যন্তরীণ রুট। কিন্তু দ্বিতীয় ধাক্কায় লকডাউনের সাথে সাথে পুরোপুরি বন্ধ সেই পথ। অভ্যন্তরীণ রুটে প্রতিদিন 100টির উপরে ফ্লাইট পরিচালনা করে আসছিল দেশীয় 3 এয়ারলাইন্স কোম্পানি। এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি সব দেশ এবং ঝুঁকিপূর্ণ আরও 13টি গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ করেছে বাংলাদেশ। ফলে খানিকটা স্থবিরতা নেমে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন টার্মিনালে। বিপরীত চিত্র বহির্গমন টার্মিনালে। বুধবার ঢাকা ছাড়ছে মধ্যপ্রাচ্যের 7-8টি দেশ সহ বিভিন্ন গন্তব্যের 40টি ফ্লাইট। এসব ফ্লাইটের বেশিরভাগ যাত্রী বাংলাদেশের অভিবাসী কর্মী। ফ্লাইট বন্ধের কথা শুনতেছি, অথবা বন্ধ হতে পারে বা আমাদের ছুটির মেয়াদ শেষ, এই জন্য আমরা চলে যেতেছি। আমি হজ করার জন্য যাব। 3 মাসের টাইম ছুটি দিয়েছে কোম্পানি, 3 মাস কাটিয়ে চলে গেলাম। এয়ারপোর্টে বৈদেশিক শ্রমবাজারে ফিরতে চাওয়া এই কর্মীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। বিশেষ করে স্বাস্থ্যবিধি মানাতে বেগ পেতে হচ্ছে তাদের।
সরি মাস্ক তো আছে পড়ছি না, গরম লাগতেছে, লাগেছে একটু। সর্বশেষ মঙ্গলবার কাতার থেকে ফ্লাইট আসা বন্ধ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট বন্ধের আশঙ্কা থেকে অনেকেই আগেভাগে গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। তবে সেক্ষেত্রে এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তুলছেন অনেক যাত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 7,626 রোগী শনাক্ত হয়েছে। টানা 4 দিন ধরে দেশে করোনায় শনাক্ত 7,000-এর উপরে। গত 24 ঘন্টায় করোনায় আরও 63 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে মোট 6,59,278 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 9,447 জন। মোট সুস্থ হয়েছেন 5,61,639 জন। এবারে বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে 24 ঘন্টায় পূর্বদিনের চেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। একদিনে শনাক্ত হয়েছে 5,76,000-এর বেশি মানুষ। প্রাণহানি হয়েছে 11,802 জনের। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ছাড়ালো 13,31,00,000 আর 28,89,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় ব্রাজিলের রেকর্ড সর্বোচ্চ 4,211 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 82,000-এর বেশি। ভারতেও একদিনে সর্বোচ্চ 1,15,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আগামী 6 মাসের মধ্যে শিশুদের জন্য করোনা ভ্যাকসিন প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। জুমা বা অন্যান্য ওয়াক্ত নামাজের আগে বা পরে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। করোনা প্রকোপ বাড়ায় সরকারি সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। আরও বলা হয়, মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে নামাজ আদায় করতে হবে। একই নির্দেশনা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের জন্য প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দেশে প্রায় প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড ভাঙছে করোনা। এই অবস্থায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করলেও তৃতীয় দিনে এসে গণপরিবহন চলাচলে শিথিলতা তুলে নেয়। জনসাধারণের দাবি, স্বাস্থ্যবিধি মেনে চলছে না কেউই। আইনশৃঙ্খলা বাহিনী জনসচেতনতা বাড়াতে তাদের মাস্ক কর্মসূচি সহ বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। বুধবার দেশব্যাপী লকডাউনের তৃতীয় দিন থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না। বাসে হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা থাকলেও তা দেখা যায়নি। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। মাস্ক আছে, এইমাত্র খুলছি। ওহো, মাস্কটা আনতে ভুলে গেছি গা। আনতে এই মাস্কটা নিয়ে আসছি বাসা থেকে। এই তো বাসায় দেয় 2 মিনিটের জন্য আসছি, তো এই জন্য আর আনতে করিনি। সরেজমিনে বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সাধারণ মানুষ বলছে, দেশে যে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে তা মনে হচ্ছে না। কোনো পরিবহনে আমি এখন পর্যন্ত দেখি নাই যে ওঠার আগে কোনো স্যানিটাইজার দিছে। ইভেন অনেক কন্ট্রাক্টর তাদের মুখে কোনো মাস্ক দেখি নাই। এই গরম পড়তেছে তো লাগিয়ে দিতে পারি না, মুখে লাগা দিতে পারি না। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী করতে মাঠে নেমেছে পুলিশ। প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি, লোকজনকে সচেতন করার চেষ্টা করছি, সকলকে সচেতন হওয়ার আহ্বান করছি। পাশাপাশি যারা আমরা সচেতন রয়েছি তারা যেন আমার পাশের লোককে সচেতন করি, এই আহ্বান জানাচ্ছি। এদিকে রাজধানীর চকবাজারে স্বাস্থ্যবিধি না মানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য মজুত ও পরিবেশন করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়ে সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এইটা যদি ভবিষ্যতে তারা একই কাজ বারবার করে তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম হব। প্রাথমিকভাবে আমরা জরিমানা করছি, বাট পরবর্তীতে আমরা কারাদণ্ডের দিকেও আমরা নজর দেব। মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে প্রয়োজনে সামনে আরও কঠোর হবে জানালেন পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছেও না। বুধবার সকালে ভার্চুয়াল এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
একটি হাসপাতাল তৈরি করছি আমাদের ফ্যাসিলিটিতে, সেখানে সর্ববৃহৎ আইসিইউ ব্যবস্থা করা হচ্ছে 200 বেডের, এবং প্রায় 900 বেড অন্য বেড হবে, অর্থাৎ 1200 বেড হবে। তো সেই কাজটিও আমরা করছি, কিন্তু আমরা জানি এটাও অপ্রতুল হয়ে যাবে কোনো এক সময় যদি কিনা আমরা সংক্রমণটা রোধ না করতে পারি। আমাদের সর্বাত্মক চেষ্টা আছে। সরকারি অব্যবস্থাপনায় লকডাউন বা নিষেধাজ্ঞা কোনোটাই মাঠ পর্যায়ে কার্যকর হচ্ছে না, বরং মানুষের দুর্ভোগ বাড়িয়েছে, এমন অভিযোগ বিএনপির। বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এইরকম একটি পরিস্থিতিতে সরকারের এই লকডাউন ঘোষণা নিম্ন আয়ের মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ বিপাকে পড়ে। সরকারের এই লকডাউন ছিল অপরিকল্পিত এবং পূর্ব প্রস্তুতিহীন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট আওয়ামী লীগ কার্যালয় এবং নেতা কর্মীদের বাড়িতে হেফাজত কর্মীদের ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। এগুলোর হেফাজত নেতা মামুনুল হক সহ 550 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বেশিরভাগই অজ্ঞাত। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। এছাড়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগটিও মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এসব তথ্য বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানায় সোনারগাঁও পুলিশ। ধর্মের নামে অর্থনৈতিক কর্মকাণ্ড বা তাণ্ডব চললে প্রতিরোধ করবে আওয়ামী লীগ। বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। উস্কানিদাতাদের চিহ্নিত করা হবে বলেও জানান তারা। নারায়ণগঞ্জ থেকে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। গেল রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টের নারীসহ হেফাজতের শীর্ষ নেতা মামুনুল হককে আটক করার ঘটনার পর হেফাজতের সহিংসতা চলেছে পুরো এলাকায়। মামুনুলের সমর্থকরা হামলা চালায় সোনারগাঁও থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, স্থানীয় যুবলীগ সভাপতির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। বুধবার সকালে সোনারগাঁওয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আমরা আঘাত এসেছে, আমরা আঘাতের প্রতিঘাত আমরা করব, কাউকে ছাড়া হবে না এরপর থেকে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তারা বলেন হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হাটহাজারী যারা ব্রাহ্মণবাড়িয়া এবং এই সোনারগাঁয়ে ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত, নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, প্রত্যেকের নাম ঠিকানা খুঁজে বের করার জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কে কোন দল করলো না করলো এটা এখানে বড় বিবেচ্য বিষয় নয়। হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে এখনো কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নেতারা। আজকে এই ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে সারা মানুষ, দেশের মানুষ আজকে ফুঁসে উঠেছে। আজকে এই ঘটনার পরবর্তী সময়ে তাকে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা জোট বেঁধে এসে হোটেল ভাঙচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এদিকে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের হেফাজতের সহিংসতায় উস্কানিদাতাদেরও চিহ্নিত করার কথা বলেন। দেশের জনগণের ধৈর্য সহনশীলতার একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ। বিএনপি জামাত ও হেফাজতের সব ধরনের অপকর্মের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, নারায়ণগঞ্জ। এবারে লকডাউনে পণ্য কেনার হুজুগ নেই রাজধানীর বাজারে, নেই চোখে পড়ার মতো ক্রেতাদের ভিড়ও। তবে বিধিনিষেধের প্রভাবে বাজারে নিত্য পণ্যের সরবরাহ কিছুটা কম। এজন্য দাম বেড়েছে কিছু খাদ্যপণ্যের, আবার কমেছেও কয়েকটির। বাজারে অনেকের মধ্যে সচেতনতা বাড়লেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কেউ কেউ। প্লাবন রহমানের রিপোর্ট। রাজধানীর বনানী কাঁচা বাজার লকডাউনের মধ্যে অনেক কম ক্রেতার আনাগোনা। অনেকটা স্বাভাবিক লকডাউনে খুব বেশি প্রভাব নেই দরদামে, যদিও সরবরাহ কম হওয়ায় কিছুটা বেড়েছে সবজির দাম। এক সপ্তাহ আগে যে শসা বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকায়, এখন সেই শসা বিক্রি হচ্ছে প্রায় 50 টাকায়। 25 টাকা কেজির টমেটো এখন 35 থেকে 40 টাকা। এর বাইরে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। সবজির দামও বাড়তি, মালও পাওয়া যাচ্ছে না। কাঁচামরিচ আপনার 20 টাকা কেজি কিনা হয়, ধন্যবাদ আমরা 30 টাকা কেজি কিনে আসে, এগুলোর দাম কম আছে। অন্যান্য টাইমের তুলনায় একটু বেশি আর কি, হালকা।
তবে কমেছে পেঁয়াজের দাম, ঝাঁজ নেমেছে 35 টাকায়। রসুন বিক্রি হচ্ছে আগের দামেই 50 থেকে 60 টাকা কেজিতে। এখন দাম একদম কমই সব, আর লোকজনে নেই মার্কেটে। এই যে ফুলকপি লইলাম 60 টাকা পড়লো, রসুন সব জিনিসের দাম বাড়তি। একই দাম আছে ডিমের, বিক্রি হচ্ছে 90 টাকা ডজন। মাছের দামও অনেকটা স্বাভাবিক, দেশি মুরগির দাম বাড়লেও কমেছে সোনালী মুরগির দাম। পোলট্রি মুরগি 160 টাকা, 550 টাকা। বেচাকেনা একবারে খারাপ, লকডাউনের কারণে লোকজন আসে না, দেশের থেকে মাছ এনে বিক্রি করতে পারে না। গরুর মাংসের দামেও খুব একটা হেরফের নেই, 580 থেকে 600 টাকা কেজি। তবে চাহিদা কম থাকায় কমেছে খাসির মাংসের দাম। খাসির মাংসের দাম এখন 850 টাকা ছিল, এখন কমছে একটু। না, গরু গোশত দাম মোটামুটি ঠিকই আছে। এসবের মধ্যে স্বাস্থ্যবিধিতে খুব একটা গুরুত্ব নেই বাজারে, যদিও অনেকের মুখেই দেখা গেছে মাস্ক। আবার অনেকের মধ্যে অবহেলা আছে স্বাস্থ্যবিধি মানতে। কই মাছ এই যে করা লাগে না, করা লাগে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বৃহস্পতিবার থেকে দেশের সব শপিং মল ও দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরা, তবে তা সরকারি সিদ্ধান্ত অমান্য করে নয়। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে দাবি সংবলিত চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধানমন্ত্রীর নিকট আমরা আমাদের আবেদনটা পাঠিয়েছি। আমরা বলেছি স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্বল্প সময়ের জন্য দোকানপাট গুলো খুলে দেওয়ার জন্য। আগামীকালকে যে সভা আছে, আমরা আশা করছি আগামীকালকে একটি সুসংবাদ হয়তো আমরা পাবো। আমি সবাইকে অনুরোধ করব, একক কোনো সিদ্ধান্তে কোনো মার্কেট বা দোকান খোলার কোনো সুযোগ আমাদের নাই। আবারও করোনা প্রসঙ্গ। লকডাউনের প্রভাব নেই দেশের বেশিরভাগ স্থানে। তৃতীয় দিনেও কর্মস্থলগামী যাত্রীদের কিছুটা স্বস্তি দেয় গণপরিবহন চলাচল। এসবের মাঝে বড় আশঙ্কা তৈরি করছে করোনার অব্যাহত সংক্রমণ বৃদ্ধি। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রামে সংক্রমণের হার ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য কর্মকর্তাদেরও। এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালের চট্টগ্রামের চিত্র। সরকারি ঘোষণার পর ভোর থেকেই সড়কে গণপরিবহন, এতে কিছুটা স্বস্তি মেলে অফিসগামীদের। তবে বাড়তি ভাড়া নিয়ে যাত্রী ও বাস শ্রমিকদের বাকবিতণ্ডা সেই স্বস্তি কমিয়ে দেয় কিছুটা। রাজশাহী নগরে বাস চলাচলের অনুমতি থাকলেও গণপরিবহন চলছে উপজেলা পর্যায়েও। এছাড়া খুলনা ও বরিশালেও আগের মতোই ঢিলেঢালাভাবে চলেছে লকডাউনের তৃতীয় দিন। লকডাউন চললেও সংক্রমণ ঊর্ধ্বমুখী চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে কোভিড ডেডিকেটেড শয্যা 600 এবং আইসিইউ 35টি, যার সবকটিতে এখন রোগী। আইসিইউ সরকারি পর্যায়ে 35টি আছে, যার সাথে আজ বা কালের মধ্যেই আমরা আরো 18টি যোগ হবে। তাই 8টি হচ্ছে আপনার আমাদের জেনারেল হাসপাতালে, সেটি একেবারেই তৈরি আছে। সংকট আছে বরিশালেও। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 150 শয্যার করোনা ওয়ার্ড থাকলেও জনবল নিয়োগ হয়নি এক বছরেও। 150 বেডের জন্য যে আমাদের অর্গানোগ্রাম দরকার, জনবল দরকার, যে আমাদের লজিস্টিক দরকার, সেগুলো কিন্তু নাই। আসলে 150 বেডের হাসপাতালের জন্য সবকিছু আলাদা অর্গানোগ্রাম থাকা দরকার। সব মিলিয়ে গেল বছরে করোনা মোকাবেলার কোনো অভিজ্ঞতাই এবার কাজে লাগানো হয়নি বলে অভিযোগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাস কেড়ে নিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও গায়ক ইন্দ্রমোহন রাজবংশীকেও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার সকাল 10:30টার দিকে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ইন্দ্রমোহন রাজবংশী ঢাকায় জন্ম নেওয়া কিংবদন্তি এই শিল্পী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করেন। কে কে যাবি আয় রে চল যাই রে আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে। একজন লোকগানের শিল্পী হলেও শুরুর জীবনে ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি মুর্শিদি গান গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন গ্রাম বাংলায়। আমি না জানিলাম না চিনিলাম রে। ইন্দ্রমোহন রাজবংশীর পরিবারের 5 পুরুষ যুক্ত ছিলেন সঙ্গীতের সাথে। তিনি নিজেও সঙ্গীত কলেজে লোকসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। দেশের সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2018 সালে অর্জন করেছেন 21 পদক।
গত 4 এপ্রিল হঠাৎ অসুস্থ বোধ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই বুধবার সকালে মারা যান ইন্দ্রমোহন রাজবংশী। তার দীর্ঘদিনের সহকর্মীরা বলছেন এর শূন্যতা পূরণ হওয়ার নয়। আমি অনেক ছোট, কিন্তু তার যে শ্রদ্ধা বোধ আমার প্রতি, এটা আমি কখনোই ভুলতে পারবো না। লোকসঙ্গীতের যারা শিল্পী আছেন, সেই শিল্পীদের তিনি শিল্পী। এই কিংবদন্তির কর্মগুলো সরকারিভাবে সংরক্ষণের দাবিও জানিয়েছেন অনেকে। দেশের সংস্কৃতি অঙ্গনটা, ঐতিহ্যের অঙ্গনটা, লোকসঙ্গীত, সেটা অনেকটাই উপকৃত হবেন। তা আমার মনে হয় সরকারের এই দায়িত্বটা নেওয়া উচিত। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও লোকগান সংগ্রহ করতেন তিনি। গত 50 বছরে 1000 লোককবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন ইন্দ্রমোহন রাজবংশী। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শীতলক্ষ্যা নদীতে ত্রুটিপূর্ণ নকশার সেতু নির্মাণের কারণে ভবিষ্যতে সেখানে নৌ দুর্ঘটনা আরও বাড়বে। বুধবার সচিবালয়ে আশঙ্কার কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে লঞ্চডুবির ঘটনায় কার্গোর চালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে BIWTA। শাহ আলী জয়ের প্রতিবেদন। রোববার নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষ্যা নদীতে মালবাহী একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ MV সাবিত আল হাসান। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে কুলে উঠতে পারলেও পানিতে ডুবে মৃত্যু হয় 35 জনের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 তারিখে গঠন করা হয় তদন্ত কমিটি। তবে নৌপরিবহন প্রতিমন্ত্রী মনে করেন ব্যস্ত এই নৌপথটির পরিধি কমে আসাই দুর্ঘটনার মূল কারণ। সচিবালয়ে নৌ নিরাপত্তা সপ্তাহ 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। পিলারটা অনেকটা দৃষ্টির সীমানার একটা বাধা হিসাবে থাকতে পারে, এটা আমি জানি না, তদন্তে বেরিয়ে আসবে। আবার সেখানে পাশাপাশি এই পিলার দুইটা থাকার কারণে যে দুর্ঘটনা ঘটেছে, আমার আশঙ্কা এটা, মহান রব্বুল আলমিনের কাছে আমি প্রার্থনা করব যেন না হয়, কিন্তু আমার আশঙ্কা ভবিষ্যতে মনে হয় এখানে আরো দুর্ঘটনার মুখোমুখি আমাদের হতে পারে, শুধু এই নকশার কারণে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সার্বিকভাবে দেশে নৌ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে এসেছে। ডিজাইন কিংবা নৌপথগুলো কিংবা যা যা করণীয় সেগুলি করছেন বলে আপনাদের প্রত্যক্ষ এদের সুপারভিশন আছে বলে আমার মনে হয় এগুলি কমছে। আমরা প্রতি বছরই আমরা যখনই দেখতাম একটা ছুটি, সেই সময় একটা বড় দুর্ঘটনা ঘটতো, সেইগুলো আমরা হ্রাস পেয়েছে বলবো, তো কমেনি, একদম চলে গেছে সেটা বলবো না, হ্রাস পেয়েছে। এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় কার্গো চালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে BIWTA। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বৃহস্পতিবারের মধ্যে মার্কেট, দোকান ও শপিং মল খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতি। বুধবার এই বিকেলে এ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন, গেল বছর প্রায় একই সময় সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় ঈদের বাজার ধরতে পারেননি দোকানদাররা। এতে বিপুল ক্ষতির মুখে পড়েন 56 লাখ পাইকারি ও খুচরা ব্যবসায়ী। এবারও ঈদের বাজার ধরতে না পারলে ব্যবসা বন্ধ করতে হবে। এতে দোকান ব্যবসার সঙ্গে জড়িত প্রায় 2 কোটি কর্মচারী ও তাদের পরিবার বিপাকে পড়বে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 66 কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বনিম্ন দরেও কোনো ক্রেতা না থাকায় বহুদিন ধরেই কেনা বেচা বন্ধ 110 কোম্পানির। বাকি কোম্পানিগুলো ধীরে ধীরে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে। এদিকে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে চাঙা ভাব অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-তে বুধবার প্রধান সূচক বেড়েছে প্রায় 56 পয়েন্ট, লেনদেন হয়েছে 582 কোটি টাকা। এ নিয়ে টানা 3 দিন চাঙা ভাব অব্যাহত রয়েছে দেশের 2 পুঁজিবাজারে। অর্থনীতি সচল রাখার স্বার্থে গুজব এড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগ ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আগামী 10 এপ্রিল 4র্থ দফায় 44 আসনে ভোট।
এই দফায় বিজেপিতে রয়েছেন একাধিক তারকা প্রার্থী। শেষ দিকে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের উপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 7 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ইয়াঙ্গুনে একটি চীনা মালিকানাধীন কারখানায় আগুন লাগানো এবং নেতাকর্মীরা চীনা পতাকা পুড়িয়েছে। খেলার খবর, ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় ফিফা এপ্রিল মাসের র্যাঙ্কিং প্রকাশ করে। 18 ফেব্রুয়ারির পরই প্রথম র্যাঙ্কিং প্রকাশ করল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশ সর্বশেষ র্যাঙ্কিংয়ে ছিল 186 নম্বরে। 2 ধাপ এগিয়ে জামাল ভুঁইয়ারা এখন 184 নম্বরে। শীর্ষ 6 দেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম 1, ফ্রান্স 2, ব্রাজিল 3, ইংল্যান্ড 4, পর্তুগাল 5 ও স্পেন 6। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলনে নিজের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ময়মনসিংহের জেলা জিমনেশিয়ামে নারীদের 64 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কের রেকর্ড করে মোট ওজন 181 কেজি তুলেছেন। এর মধ্যে স্ন্যাচ 80 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক 101 কেজি। 2018 সালে আন্তঃসার্ভিস ভারোত্তোলনে 179 কেজি তুলে রেকর্ড গড়েছিলেন মাবিয়া। চ্যাম্পিয়ন্স লিগের খবর, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতে বিগ ম্যাচ। প্রথম লেগে গেল আসরের 2 ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজির লড়াই রাত 1টায়। বায়ার্নের ঘরের মাঠে হবে খেলা। এদিকে একই সময় পোর্তোর আতিথ্য নেবে চেলসি। ম্যাচটি হবে সেভিয়ার রামন সানচেজ স্টেডিয়ামে। নিউজ 24 রাত 10টার সংবাদ এখন এই পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24pd.tv। সবাইকে ধন্যবাদ।